আপনার সাথে তার 5 লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছিল। আমি তাকে দ্বিগুণ টাকার অফার করি। প্রথমে সে রাজি হয়নি, কারণ আপনার নামক খেয়ে আপনার সাথে নেমখারাপি করতে চায়নি। তারপর ওই যে আমার রেকর্ডিংটা আবার কাজে লাগাই, তার সাথে পুলিশের ভয় তো আছেই। তারপর সে আমার কথাই রাজি হয়ে যায়। আমি কিছু টাকা খাইয়ে গাড়ির একটা ফেক নেম প্লেট তৈরি করাই। তারপর সেটা কিছু জাল কাগজ তৈরি করে আপনার নামে করি। তারপর আমি তুহিনকে ফোন দিয়ে সবটা জানাই। ওকে আমার প্ল্যানিংটা বলি, ও ঠিক সেভাবেই আমার প্ল্যানিং মোতাবেক কাজ করেছে। আর আমার ফোন রেকর্ডিং অপশনটা আমি আমাকে গাড়িতে ওঠানোর আগেই চালু করে রাখি। তারপর বাকিটা আপনার প্ল্যান মাফিকই হয়। আপনার গুটি যে আপনার দিকেই ঘুরে গেল, পাশার চাল যে উল্টে গেল মিস্টার রাফসান মির্জা। এখন কি হবে আপনার? আহারে! আর হ্যাঁ, আমাকে সাহায্যকারী ব্যক্তিটা কে জানেন? রাফসান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরাজের দিকে। কে? আপনার বিশ্বস্ত বন্ধু জামিন পাটোয়ারি। কথাটা শোনা মাত্র রাফসান একদম নিস্তব্ধ মূর্তির মতো হয়ে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও কি শুনছে। মেহরাজের ঠোঁটের কোণে লেগে আছে হাসির ঝিরিক। আপনার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে। নিজের এতদিনের বিশ্বস্ত বন্ধু আপনার সাথে বেইমানি করলো। সো স্যাড। রাফসান হতভম্ব হয়ে বসে আছে। ও কখনো ভাবতেও পারেনি ওর ওর এতদিনের পুরনো বন্ধুই ওর সাথে বেইমানি করবে। কথাটা ভাবতে ওর গায়ের মধ্যে কাটা দিয়ে উঠল। চরম ঘৃণায় জড়িয়ে এর ওর অন্তরিক্ষ। এত সময় মেহরাজ কথাগুলো স্বাভাবিক ভঙ্গিতে বললেও হঠাৎ করে ওর মুখের অভাব চেঞ্জ হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল এক প্রখর তীক্ষ্ণতা। ও টেবিলের উপর 2 হাত রেখে সজোরে বাড়ি দিয়ে চোখ রাঙিয়ে তাকালো রাফসানের দিকে। ও টি শার্টের কলারটা মেহরাজের সামনে টেনে এনে তিরিক্ষি কণ্ঠে বলল, তুই নিজেকে যতটা চালাক ভাবিস তার 1% তুই না। তুই কি ভেবেছিলি আমাকে কিডন্যাপ করে তুলে এনে আমার কপালে কলঙ্কের কালিমা লেপে দিবি? আর সেই অপবাদে আমার তুহিন আমাকে ছেড়ে দেবে? কখনোই না। আমার এই লড়াইয়ে আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে আমার তুহিন। ও আমার পাশে না থাকলে আমি কিছুতেই এই লড়াইটা জিততে পারতাম না। সব পুরুষেরা তোর মতো পকেটে লাফাঙ্গা হয় না। কিছু পুরুষ সত্যিকার অর্থে সুপুরুষ হয়। তুই কখনো তার নখের যোগ্য হতে পারবি না। কথাগুলো একদমে বলে ফোঁস করে শ্বাস নিচ্ছে মেহনাজ। ওর ভিতরকার রাগটা এখনো পর্যন্ত কমেনি। হয়তো রাফসানকে ঠাস ঠাস করে কয়েকটা জুতোর বাড়ি মারতে পারলে ওর মনের রাগ কিঞ্চিত হলেও কমতো। কিন্তু পুলিশের কাস্টাডিতে সেটা আইন পরিপন্থী কাজ বলেও সেটা করতে পারছে না। রাফসান মাথা নিচু করে বসে আছে। ও এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে রাফসানকে ধাক্কা মেরে সরিয়ে দিল মেহনাজ। রাফসান দরজার দিকে তাকিয়ে দেখলো একটা ছেলে আর একটা মেয়ে ভেতরে আসছে। ওরা 3 জন এসে রাফসানের সামনে দাঁড়ালো। ওদের মধ্যকার একজনকে দেখে রাফসানের চোখ ছানা ভরা হয়ে গেল। মুহূর্তে ওর মাথার ভেতর চক্কর দিয়ে উঠল। ও কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি এইরকম অবস্থায় ওকে তার সম্মুখীন হতে হবে। ওদের 3 জনের মধ্যে একজন তুহিন, অন্য একজন মেহনাজের বান্ধবী লোবনা, আর অন্যজন রাফসানের সবচেয়ে আদরের ওর কলিজার টুকরো ছোট বোন রাইসা। রাইসাকে এখানে দেখে রাফসান শটান করে উঠে দাঁড়ালো। ওর চোখ জোড়া বিস্ময়ে ছানা পড়া হয়ে আছে। ওর আদরের ছোট বোনের সামনেও এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ভাবতেই তার মনের ভেতরটা যেন কাঁপতে শুরু করলো। রাইসার চোখে চোখ রাখতেই রাফসান অনুভব করলো সেই চোখে গভীর কষ্ট, ঘৃণা আর যন্ত্রণার ছায়া। যে বোন একসময় তার প্রশংসায় মুগ্ধ থাকতো, যার চোখে সে ছিল হিরো, আজ তার চোখে শুধুই তিরস্কার আর বেদনাবোধ। রাইসার চোখে জল থই থই করছে। ও রাফসানের কাছে খানিকটা এগিয়ে এসে থমথমে গলায় বলল, তুই কি করে এমনটা করতে পারলি ভাইয়া? আমরা সবাই তোকে অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম। তুই এতটা নিচে নেমে যেতে পারলি কি করে? তোকে তো আমি আমার আদর্শ ভাই মনে করতাম, আর তুই এমন একটা কাজ করলি যেটা শুধুমাত্র ঘৃণাযোগ্য। তুই রাইসার কথাগুলো রাফসানের কলেজার ভেতরে তীরের মতো বিঁধল। রাফসানের বুকের ভেতরটা তুলপার হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে ওর আপন বলতে একমাত্র তার ছোট বোনই আছে।
সেই ছোট বোনের কাছে আজ সে অনেক বড় অপরাধী হয়ে গেল। ও আর রাইসার দিকে তাকিয়ে থাকতে পারল না। একরাশ লজ্জা আর অপরাধ বোধে ক্রমান্বয়ে ওর মাথাটা নিচু হয়ে এলো। তার ঠোঁট এক চুল পরিমাণ নড়ল না, যেন নিজের করা অপরাধ স্বীকার করার ভাষা খুঁজে পাচ্ছে না। রাইসা অক্ষিকোটের জল মুছে আবার বলল, জানিস তোর এই কাজ আমাদের মাথা কতটা পরিমাণ হেড করে দিবে? এই ঘটনা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমাজের সামনে আমরা মুখ দেখানোটা কতটা মুশকিল হয়ে যাবে। তুই জানিস না তোর এই কাজের জন্য আমাকে এখন প্রতিনিয়ত কত অপমান সহ্য করতে হবে। কথাগুলো বলে রাইসা মুখে 2 হাত দিয়ে ঢুকরে কেঁদে উঠল। রাইসার কান্না রাফসানের মনের মধ্যে ঝড় তুলে দিচ্ছে। রাফসান আর সহ্য করতে পারল না। ও মাথা তুলে তাকালো রাইসার দিকে। ওর মুখ দিয়ে কাপা গলায় খানিকটা শব্দ বেরোলো। রাইসা, আমি। কথাটা শেষ করার আগেই রাইসা চেঁচিয়ে উঠল, একদম কোনো কথা বলবি না তুই আমার সাথে। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো কথা নেই। কথাটা বলে রাইসা কাঁদতে কাঁদতে দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। মেহনাজ লুবনার দিকে চোখ ইশারা করলো। লুবনাও রাইসার পেছন পেছন বেরিয়ে গেল। রাফসান রাইসার নাম ধরে অনবরত চিৎকার করতে লাগলো। ওর চিৎকারে বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবল সেন্ট্রি ভেতরে দৌড়ে এলো। সে কপালে বিরক্তির ভাঁজ ফেলে তাকালো রাফসানের দিকে। এইভাবে চিৎকার করছেন কেন? এটা জেলখানা, আপনার বাড়ি না। চুপচাপ বসে থাকুন। আর যদি বেশি গোলমাল করেন তাহলে আপনাকে একেবারে জেলে নিয়ে যেতে বাধ্য হব। সেন্ট্রি কথাগুলো বলে সেই স্থান ত্যাগ করলো। রাফসানের ভেতরকার রাগ আর ক্রোধ লাফিয়ে উঠল। মেহনাজের প্রতিটা কথা, প্রতিটা তিরস্কার তার আত্মমর্যাদায় আঘাত করেছে। এমনকি ওর ছোট বোনকে দিয়েও পর্যন্ত ওকে অপমান করিয়েছে। ওর ভেতর প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। হাত দুটো মুহূর্তে মুষ্টিবদ্ধ হয়ে এলো। ওর চোখ দুটো লাল হয়ে উঠল। মুঠো করে থাকা হাত দুটো থরথর করে কাঁপছে। হাতের রগগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে। সে মাথা ধপ করে শির তুলল। সজোরে এক ঘুষি মারল চেয়ারের হাতলে। তার তীক্ষ্ণ কণ্ঠে রাগ ঝেড়ে বলল, মেহনাজ শিকদার, তুই আমাকে আজ যেখানে নামিয়েছিস সেখান থেকে আমি ফিরবো। আর ফিরবো এমনভাবে যে তুই আমাকে চিনতে পারবি না। তোর প্রতিটা অপমান, প্রতিটা কথা আমি মনে রাখবো। তুই আমাকে যা দিয়েছিস তার চেয়ে 1000 গুণ বেশি আমি তোকে ফিরিয়ে দিব। মেহনাজ ঠান্ডা গলায় হাসল। তার ঠোঁটের কোণে বিদ্রুপের ছাপ স্পষ্ট। রাফসান মির্জা, তোর এই রাগ আর অহংকারই তোকে শেষ করেছে। তুই যা করছিস তার জন্য এই সাজাই তোর প্রাপ্য। তোর বড় বড় কথা আমি অনেক শুনেছি, কিন্তু মনে রাখিস তোর জন্য আমার কোনো ভয় নেই। তুই যাই করিস, তুই তুহিন আর আমাকে কখনোই আলাদা করতে পারবি না, কারণ আগামীকালকে তুহিন আর আমার বিয়ে। মেহনাজের বলা শেষ কথাটা রাফসানের বুকের ভেতর এক তীব্র ঝড় তুলে দিল। ওর মনের মধ্যে যেন এক একটা বজ্রপাত পড়ছিল। মেহনাজের কথাটা তার হৃৎপিণ্ডে তীব্র আঘাত করছে। তুহিন আর মেহনাজের বিয়ে কথাটা ওকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। ওর চোখে রাগের জায়গায় এখন বেদনা আর হতাশার সুনামি আসছে পড়ল। রাফসান সজোরে খামচে ধরো ওর সামনের চুলগুলো। মুখে কোনো কথা না বলে ওর তীর্যক দৃষ্টিতে মেহনাজের দিকে তাকিয়ে আছে। তার চোখে ক্ষোভ আর ক্রোধের আগুন জ্বলছে। রাফসান আহত কণ্ঠে ছোট করে আওড়ালো, বিয়ে মানে? তুহিন মেহনাজকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। কটাক্ষের দৃষ্টিতে তাকালো রাফসানের দিকে। বিয়ে আমার আর নাজুর আগামীকালকে। ফাইনালি আমাদের ভালোবাসার জয় হতে চলেছে। তুহিনের মেহনাজকে জড়িয়ে ধরা দেখে রাফসানের বুকের ভেতর তুষের আগুন জ্বলছে। কেউ যেন ওর হৃৎপিণ্ড ধরে সজোর একটা টান মারল। ওর এই মুহূর্তে ইচ্ছে করছে তুহিনের মাথায় একটা শুট করে ওকে এখানেই মেরে ফেলতে। রাফসান রাগে গজগজ করছে। মেহনাজ ওর জিন্স প্যান্টের পকেট থেকে একটা ইনভিটেশন কার্ড বের করে রাফসানের সামনে রাখলো। রাফসান নির্লিপ্ত দৃষ্টিতে কার্ডটার দিকে তাকিয়ে আছে। মেহনাজ কিঞ্চিত হেসে বলল, আমার আর তুহিনের বিয়ের কার্ড। সকালে আমাদের গায়ে হলুদ আর বিকেলে বিয়ে। মেহনাজের কথাটা যেন প্রচন্ড জোরে এক ধাক্কা দিল ওর অন্তরিক্ষে। এটা কিছুতেই যেন রাফসান মেনে নিতে পারছে না। ও সুপ্ত দৃষ্টিতে তাকালো মেহনাজের দিকে। কি? মেহনাজ জোরে মাথা নাড়ালো। আপনাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল তাই দিলাম, কিন্তু আপনি আসবেন কি করে? আপনি তো এখন জেলে। যাকে তাতে আমার কি? আমার জানানোর দরকার ছিল, আমি জানালাম। এখনো তো দুর্ভোগ আপনি আসতে পারবেন না। বাই দ্য ওয়ে,
এখন আমরা আসি। ওকে বাই। ওরা সবাই একে একে ওখান থেকে বের হয়ে গেল। রাফসান মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনাজের যাবার পানের দিকে। রাফসান প্রচণ্ড ক্ষোভে টেবিলে জোরে একটা খুশি মারল। খ্যাচ খ্যাচে কণ্ঠে আওড়ালো, না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার খাঁচার পাখি অন্য খাঁচায় ধরা দিতে পারে না, না না, কিছুতেই না। রাতের বেলা সবার সাথে খেতে বসেছে মেহনাজ। ওর মামা মাহফুজুর রহমান বাটিতে রাখা মাছের সবচেয়ে বড় মাথাটা তুলে দিল ওর পাতে। নে, মাছের মাথাটা সুন্দর করে বেছে খা। সঙ্গে সঙ্গে ওর মামি শাহান বেগম মুখ ভেঙচে ফোড়ন কাটলেন। হ্যাঁ হ্যাঁ, ভাগ্নিকে মাথা খাওয়াই। এতদিন তো তোমার আর আমার এই সংসারের মাথা চিবিয়ে খেয়েছো, কাল থেকে তো আমার ছেলের মাথা খাওয়া শুরু করবে। তুহিন সঙ্গে সঙ্গে ওর মায়ের কথার প্রতিবাদ করল। মা, তুমি এসব কি বলছো? ও আমার হবু স্ত্রী, ওর সাথে তুমি এভাবে কথা বলতে পারো না মা। ছেলের এমন কথায় তুহিনের দিকে চোখ রাঙিয়ে তাকালেন উনি। তোর এত বড় সাহস, তুই তোর মাকে ঠিক ভুল শেখাচ্ছিস? তারপর মেহনাজের দিকে আঙুল তুলে উঁচিয়ে বললেন, এই মেয়েটাকে আমার সংসারটাকে শেষ করে দিল। বাবা মাকে খেয়ে এখন আমার সংসারটা খেতে উঠে পড়ে লেগেছে, ডাইনি কোথাকার। কথাগুলো বলে শাহানা বেগম প্লেটটা হাতে নিয়ে টেবিল থেকে উঠে হন হন করে চলে গেলেন। কথাগুলো মেহনাজের শ্রবণ শক্তি নিতে পারলেও ওর মন নিতে পারল না। সঙ্গে সঙ্গে ওর চোখে এক প্রস্থ জল এসে ভিড় করল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই তা সন্তর্পণে মুছে নিল। প্লেট থেকে মাছের মাথাটা উঠিয়ে রাখতে যাবে, তৎক্ষণাৎ মাহফুজুর রহমান বাদ সাধল। একদম উঠবি না, পুরোটা খেয়ে শেষ করবি। মেহনাজ ভাঙা কণ্ঠে শুধালো, এই মাছের মাথা আমার গলা দিয়ে নামবে না মামা। মাহফুজুর রহমান পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। মামি তো তোর মায়ের মতো, রাগ করে না হয় দুই কথা বলেছে, তাই বলে তোর এই মামাটাকে এভাবে কষ্ট দিবি? তুই এই মাছের মাথাটা না খেলে আমি রাতে কিছুই খাবো না। তুহিন ওর বাবার সাথে তাল মিলালো। আমিও খাবো না। মাহফুজুর রহমান মাছের মাথাটা ভেঙে মেহনাজের মুখের কাছে ধরলেন। পিতা সমতুল্য মামার আদরের কাছে ওর কষ্ট আর অভিমান হার মানল। ছোট একটা হা করে মামার হাতের খাবারটা মুখে নিল। মাহফুজুর রহমানের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। এই হাসিটুকুই এখন মেহনাজের বেঁচে থাকার শেষ সম্বল। খাওয়া শেষে জানালার পাশে বসে আছে মেহনাজ। বাইরে থেকে আসা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, কিন্তু তার বিরক্তির কারণ হচ্ছে মেহনাজের। বারবার চুলগুলো ওর মুখে এসে আষ্টে পড়ছে, আর বারবার ও হাত দিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু চুলগুলো যেন ওর বাধা মানছে না। তাই চুলগুলোকে আর বাধা দিল না, অবাধ্যভাবেই উঠতে দিল। কিন্তু শীতল বাতাসের পরশ তার শরীরকে স্পর্শ করতে পারলেও তা ওর মনকে স্পর্শ করতে পারছে না। আজকে যেন বড্ড অবাধ্য হয়ে গেছে ওর মনটা। মনের ভেতরটা খুব আনচান আনচান করছে ওর, কেমন যেন একটা অশান্তি বিরাজ করছে ওর অন্তরিক্ষে। চোখ বন্ধ করতেই অতীতের কিছু স্মৃতি ওর চোখের সামনে ভেসে উঠল। একটা মুখ যেন ওকে হাতছানি দিয়ে বারবার তার কাছে রাখছে, কিন্তু তাকে ছুতে চেয়েও যেন মেহনাজ ছুতে পারছে না। হঠাৎই সেই মুখটা অন্ধকারে কুয়াশার মতো হারিয়ে গেল। ও কিছুটা কেঁপে উঠল, সঙ্গে সঙ্গে ও খিচুগোল মেরে ধরল। ওর চোখের কোণে একরাশ জল ছলছল করে উঠল। মেহনাজ মনে মনে নিস্তব্ধ আওড়ালে, কেন আমি অতীতের স্মৃতিগুলো ভুলতে পারছি না? কেন সেই স্মৃতিগুলো আমাকে আজও তাড়া করে বেড়ায়? কেন আমার অদৃষ্টের লিখন এতটা কঠিন হলো? কেন পারলাম না তাকে আমার এই জীবনে ধরে রাখতে? কথাগুলো ভাবতে ভাবতে মেহনাজের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এতগুলো বছরেও সেই বিরহ যন্ত্রণা থেকে আজও বের হতে পারেনি, হয়তো বেঁচে থাকা পর্যন্ত বের হতে পারবে না। বিরহের এক নিদারুণ ভাবনা গ্রাস করে নিল ওর পুরো মনটাকে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পাওয়ার ভাবনা থেকে বের হলো মেহনাজ। চোখের পানিটা তাড়াতাড়ি আড়াল করে নিয়ে পেছনে ফিরল। তাকিয়ে দেখল তুহিন দাঁড়িয়ে আছে। ও ঠোঁটের কোণে টেনে হিস্টে সামান্য একটু হাসি আনার চেষ্টা করলো। তুহিন, তুমি এখন এখানে? তুহিন কিছু শপিং ব্যাগ এগিয়ে দিল মেহনাজের দিকে। মেহনাজ শপিং ব্যাগগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, কি এগুলো? এগুলোতে তোমার জন্য বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি আর অর্নামেন্টস আছে। আগামীকালকে বিয়েতে তুমি এগুলো পরবে।
মেহনাজ কেমন যেন নির্লিপ্ত ভঙ্গিতে সেই গরুর দিকে তাকিয়ে আছে। তুহিন ওর কাছে থেকে সাড়া না পেয়ে ওকে ঝাঁকিয়ে বলল, কি হলো, আমার কথা শুনছো না? মেহনাজ তড়িৎ গতিতে সায় দিল। হ্যাঁ হ্যাঁ শুনছি। তুহিন মেহনাজের দুই গালে হাত রাখল। ওর কণ্ঠে ঝরে পড়ছে উচ্ছ্বাস। আমরা কতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুহিনের কথায় মেহনাজ হালকা হাসল। তুহিন কেমন যেন বিভোর হয়ে তাকিয়ে আছে মেহনাজের দিকে। ওর সেই দৃষ্টিতে মেহনাজের খুব অস্বস্তি বোধ হচ্ছে। তুহিনের দৃষ্টি আস্তে আস্তে মেহনাজের ঠোঁট বরাবর নিক্ষেপিত হলো। তুহিনের মনে এই মুহূর্তে যেন অন্য কিছুর ঘুরপাক খাচ্ছে। মেহনাজ বিষয়টা বুঝতে পেরে দ্রুত নিজেকে ওর কাছ থেকে সরিয়ে নিল। মেহনাজের আকস্মিক এমন কাণ্ডে তুহিন অনেকটা অবাক হলো। কি হলো, এইভাবে সরে গেলে যে? মেহনাজ কথা এড়িয়ে গিয়ে হড়বড় গতিতে বলে উঠল, তুহিন, আমার না অনেক ঘুম পাচ্ছে, প্লিজ তুমি এখন যাও, কাল তাড়াতাড়ি উঠতে হবে। তুহিন মেহনাজের রুম থেকে যেতে কিছুটা অনীহা প্রকাশ করলো, কিন্তু মেহনাজ এক প্রকার জোর করেই তুহিনকে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। মেহনাজের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করছে। কেমন বিরাট এক শূন্যতা অনুভব হচ্ছে মন গহীনে। তাহলে কি আজও মেহনাজকে সঙ্গে সঙ্গে মেহনাজকে সংবরণ করে নিল? না না, এসব আমি কি ভাবছি, সে তো আমার অতীত ছিল, এগুলো নিয়ে আমি আর ভাবতে চাই না। কথাগুলো ভেবে নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়ল। রাত ৩টা। একটা কালো পাজেরো গাড়ি দাঁড়িয়ে আছে মেহনাজের বাড়ির কিছুটা দূরে। তার লক্ষ্য শিকদার ভিলার দিকে। সে ফোন বের করে একজনকে ফোন দিয়ে বলল, রেডি। অপর প্রান্তে থাকা লোকটা ফিচেল হাসল। গুড, ভেরি গুড। সব খবর যেন টাইম টু টাইম আমার কাছে আসে। চিন্তা করবেন না স্যার, আমি এখানেই আছি, আপনি সময় মতো সব খবর পেয়ে যাবেন। অপর প্রান্তে থাকা লোকটা ফোনটা রেখে দিয়ে হো হো শব্দে হেসে উঠল। ঠোঁট জোড়া বাঁকিয়ে বলল, টাইম অ্যান্ড ওয়েট ফর নান। নিস্তব্ধ রাতের নিঃস্বর্গে যেন এক অদ্ভুত শান্ত বিষণ্ণতা নেমে এসেছে। চারপাশে শুধু গভীর এক নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা মেহনাজ ঘিরে রেখেছে নিদারুণ এক অস্থিরতায়, যা ওকে শান্তিতে একটু ঘুমাতেও দিচ্ছে না। শেষ রাতের দিকে অনেক কষ্টে প্রায় ঘন্টাখানেক এপাশ ওপাশ করতে করতে কিছুক্ষণ আগে ওর চোখ জোড়া লেগে এসেছিল, কিন্তু ওর ঘুমে আচ্ছন্ন চোখ জোড়াতে যেন শান্তিতে নেই। বন্ধ করা ও কিছুগুলোর সামনে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন আজও ওকে তাড়া করছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ওর অন্তরিক্ষ খুব অস্থির। স্বপ্নে মেহনাজ দেখতে পাচ্ছে একটা পরিচিত ছায়া তার দিকে এগিয়ে আসছে। সেই ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ সেই ছায়া থেকে একটা হাত এগিয়ে এলো মেহনাজের দিকে। ওকে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই কেউ ছায়াটাকে হ্যাচকা টানে ওর কাছ থেকে সরিয়ে দিল। ঠিক তখনই ও চিৎকার দিয়ে উঠে বসল। এই ঠান্ডাতে ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। চারদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। মেহনাজ দ্রুত বালিশটা জড়িয়ে ধরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনটা যেন কিছুতেই স্থির করতে পারছে না। ওর মনে পড়ে গেল দুর্বিষহ সেই অতীতের কথা, সেই পরিচিত মুখ যাকে ও এখনো ভুলতে পারেনি। অতীতের কঠিন দেওয়াল আজও ওকে তার বাহু জোরে আটকে রেখেছে। মাথাটা অসম্ভবভাবে ঝিমঝিম করছে ওর। বুকের ভেতরটা দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে আসছে ওর। ঘরের মধ্যে ওর নিঃশ্বাসের ফ্যাস ফ্যাস আওয়াজ আর ঘড়ির টিকটিকি শব্দ ছাড়া আর কোনো শব্দের আনাগোনাও নেই। ও রুমের দেয়া ওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত ৩:৩০ বাজে। ভোর হতে এখনো কয়েক ঘন্টা বাকি। প্রতিদিন রাতের এই আধার কেটে ভোর আসে, কিন্তু ওর জীবনে দুর্বিষহ অতীতের আধার আজ পর্যন্ত কাটলো না। হয়তো এই জীবনে আর কোনোদিনও এই আধার কাটবে না। কাল ওর নতুন জীবন শুরু হবে, পরিবর্তন হয়ে যাবে ওর বর্তমান আর ভবিষ্যৎ, কিন্তু ওর অতীত একই রয়ে যাবে, যা পরিবর্তন করার ক্ষমতা ওর নেই। কষ্ট, যন্ত্রণা আর বিরহ, এই তিনটার সংমিশ্রণই ওর ভাগ্যের লিখন। কথাগুলো ভাবতে ভাবতে কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে কুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাত 4টা। রাতের আকাশের 4টার আলো যেন বিষাদের রং মেখে নেমে এসেছে। চারপাশের প্রকৃতি নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতায় লুকিয়ে আছে
কোনো অজানা গল্পের ইঙ্গিত। একটা অন্ধকার ঘরে রকিং চেয়ারে বসে আছে একজন, মুখে তার অসীম গাম্ভীর্য আর ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরা। ধোঁয়ার কুণ্ডলি ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। ঘরের নিস্তব্ধতা আর ধোঁয়ার গন্ধ যেন একটা ভারী পরিবেশ তৈরি করেছে। তার চোখে একটা গভীর শূন্যতা, যা একদিকে যেমন বেদনার কথা বলে, তেমনি অন্যদিকে গোপন কিছুর ইঙ্গিত দেয়। রকিং চেয়ারের মৃদু দোল আর সিগারেটের অর্ধেক জ্বলে যাওয়া অংশটা যেন কোনো অজানা অপেক্ষার সাক্ষী হয়ে আছে। তার দৃষ্টি জানালার দিকে নিবদ্ধ, যেন অন্ধকার ভেদ করে দেখতে চাইছে এমন কিছু, যা তার জীবনের সব রহস্যের উত্তর। রকিং চেয়ারে বসে থাকা লোকটা তার ফোন বের করে কারোর সঙ্গে যোগাযোগ করল। সব রেডি তো? অপর প্রান্ত থেকে ভরাট গলায় উত্তর এলো, হ্যাঁ স্যার, সব প্রস্তুত, শুধু আপনার সিগন্যালের আমরা কাজ শুরু করব। লোকটা ফোন রেখে ছবি বের করল। ছবিটা কারো একজনের শৈশবের ছবি। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে। লোকটার চোখে জড়িয়ে আছে রাগ আর ক্রোধের এক অদ্ভুত মিশ্রণ। সে ছবিটাতে আলতো করে হাত বুলালো। তার চোখ জোড়ায় তীক্ষ্ণ দৃষ্টি ছবিটার দিকে। চোখে ফুটে আছে তার একরাশ ক্ষোভ আর ক্রোধ। মুহূর্তেই মটমট করে উঠল তার চিবুক। সে চোখদয় সরু করে হিসিয়ে বলল, অতীত কখনো জীবন থেকে হারিয়ে যায় না, সে ফিরে আসে বর্তমান হয়ে, হয় আশীর্বাদ হয়ে নয়তো অভিশাপ হয়ে। কিছু গল্পের কখনো শেষ হয় না, আর এই গল্পের শেষটা আমার ইচ্ছে মতোই হবে। কথাটা বলেই বাঁকা হাসির এক ফোয়ারা জ্বলে উঠল তার ওষ্ঠপটে। সকাল 8টা। শিকদার ভিলায় বিয়ের প্রস্তুতি তুঙ্গে। বাড়ির লোকজন সবাই ব্যস্ত। গায়ে হলুদের রমরমা আয়োজন চলছে। বাড়ির সব মহিলা আর মেয়েরা হলুদের শাড়ি পরে ব্যস্ত সময় পার করছে। বিভিন্ন রঙের লাইট আর ফুল দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছে। হলুদের ঘ্রাণ আর মিষ্টির সুগন্ধে ভরে উঠেছে পরিবেশ। মহিলারা মেহেদি, কাঁচা হলুদ আর ফন্দা সহ হলুদের তত্ত্ব তৈরি করছে। কিছুক্ষণের মধ্যেই হলুদের অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। এইদিকে মাহবুজুর রহমান আর তুহিন সকাল থেকে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত। শাহানা বেগম বিক্ষিপ্ত চিত্তে সবটা সহ্য করে যাচ্ছে। একমাত্র ছেলের বউ হিসেবে উনি মেহনাজকে মেনেই নিতে পারছেন না। ওনার অনেক ইচ্ছা ছিল ছেলেকে বড় এক ঘরে বিয়ে করিয়ে মোটা অঙ্কের যৌতুক, ফ্রিজ, টিভি, গয়না আরও দামি দামি আসবাবপত্র নেবার। কিন্তু তার সব আশা নিরাশায় পতিত হলো। শাহানা বেগম দাঁতের দাঁত চেপে মেহনাজকে উদ্দেশ্য করে বিড়বিড়িয়ে বললেন, রাইসা মন খারাপ করে হাঁটুতে মুখ গুজে বসে আছে। গতকাল থেকেই ভালো করে খাওয়া দাওয়াও করছে না, সারাদিন কাঁদছে। ওর মা অনেকবার ওকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিন্তু ও বারবার ওর মায়ের কথা এড়িয়ে গেছে। কিন্তু মায়ের কথা এড়িয়ে গেলেও নিজের মনকে কি করে এড়াবে সে? তার যে বউয়ের ভাইয়ের কথা খুব মনে পড়ছে। ওর ভাইয়ের সাথে কাটানো মধুর স্মৃতিগুলো বারবার ওর চোখের সামনে ভেসে উঠছে। যে ভাইয়ের বুকে কত রাত মাথা দিয়ে ঘুমিয়ে রাত পার করে দিল, সেই ভাইয়ের বুকে আজ সে ঘৃণার তীক্ষ্ণ তীর ছুরি মেরেছে। কথাটা ভাবতেই তার বুকের ভেতরটা হু হু করে উঠল। চোখে বেয়ে অশ্রুধারা স্রোতের বেগে গড়িয়ে পড়ল। এক অভ্যন্তরীণ বিষাদের যুদ্ধ চলছিল ওর অন্তরিক্ষে। হঠাৎ ওর মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করল। রাইসার সঙ্গে সঙ্গে নিজেকে স্বাভাবিক করে নিল। মাথা নিচু করে দ্রুত গতিতে হাতের উল্টো পিঠে আঁখি যুগলের পানিটা মুছে নিল। মাথা তুলে দেখল তার বাবা আফতাব মির্জা দাঁড়িয়ে আছেন। আফতাব মির্জা খাটের এক কোণায় বসতেন। মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে আমার রাইসা মায়ের? রাইসা ওর বাবাকে কিছু বুঝতে দিতে নারাজ। ঠোঁটের কোণে টেনে হিস্টে খানিকটা হাসি আনার চেষ্টা করলো। কিছু হয়নি তো বাবাই? আফতাব মির্জা মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। চোখের চশমাটা খুলে নিয়ে সুপ্ত কণ্ঠে বললেন, বাবার চোখে ফাঁকি দিবি মা? ভাইয়ের জন্য মন খারাপ লাগছে বুঝি? রাইসা কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। আফতাব মির্জা এক হাতে রাইসাকে কাছে টেনে নিলেন। চিন্তা করিস না মা, তোর ভাই খুব দ্রুত ফিরে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। রাইসা আনন্দে ফ্যাত ফ্যাত করে কেঁদে উঠল। সত্যি বলছো বাবাই, ভাইয়া ফিরে আসবে? আফতাব মির্জা সজোরে মাথা নাড়ালেন। আমি কি আমার মাকে মিথ্যে বলতে পারি?
রাইসা ছোটবেলার মতো বাবার গালে ভালোবাসার চুমু দিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরল। তুমি আমার পৃথিবীর বেস্ট বাবা। আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ বাবাই। মেয়ের এমন খুশিতে ওনার চোখে পানি এসে ভিড় করলো। উনি পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, মনে মনে বলেন, কবে যে তোর মতো আমার ছেলেটাও আমাকে এভাবে জড়িয়ে ধরে বাবা বলে ডাকবে। আমি যে ওর মুখের বাবা ডাকটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। জানি না আমার সেই অপেক্ষা অবসান কবে ঘটবে। ওদের বাবা আর মেয়ের স্নেহমাখা দৃশ্য দরজার সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওনার সহধর্মিণী দিলরুবা বেগম। খুশিতে ওনার চোখে পানি এসে গেল। উনি আলতো করে চোখের পানি মুছে নিলেন, স্ফূর্ত চিত্তে আওড়ালেন, কিছু কিছু সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও বেশি অটুট হয়, আর তা হলো আত্মার সম্পর্ক। আমি জানি এই সম্পর্কে কখনোই ছিন্ন হবে না, কারণ এই সম্পর্ক যে ভালোবাসার বাহুডোরে আবদ্ধ। কথাটা ভাবতেই তার মনটা আনন্দে ভরে উঠল, কিন্তু হঠাৎ তার মনের মধ্যে বিষাদের ছায়া এসে উপস্থিত হলো। ওনার মনের অনেক বড় এক চাওয়া আজ পর্যন্ত পূরণ হলো না। কবে যে তার ছেলে সবটা মেনে নিতে পারবে তা তার একদমই অজানা। সকাল 10টা। মেহনাজ নিজের ঘরে আয়নার সামনে বসে আছে। ওকে হলুদের অনুষ্ঠানের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। ওর গায়ে পরানো হয়েছে হলুদ রঙের জামদানি শাড়ি, যার সোনালি জরির নকশায় জলজল করছে। শাড়ির সাথে মানানসই করে ওর হাতে কাঁচা ফুলের চুড়ি, কানে বড় দুল, গলায় মালা, মাথায় ফুলের টিকলি পরানো হয়েছে। ওর চুলগুলোকে ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয়েছে, আর কপালে সুন্দর একটা টিপ। হলুদের সাজকে অনেক মোহনীয় করে তুলেছে। তবে মেহনাজের চোখে গভীরে আনন্দের ছিটে ফোটাও নেই। আয়নার সামনে বসেও একবার নিজের দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। ওর মন বারবার বলছে এই সাজ, এই আনন্দ যেন তার জন্য নয়। ওর চোখ জোড়ায় একরাশ শূন্যতা আর হৃদয়ের গভীরে একটা অব্যক্ত অভিমান, একটা দুঃসহ কষ্ট ওকে ক্রমাগত গ্রাস করছে। ওর ভেতরটা জ্বলে যাচ্ছে, কিন্তু সেই আগুনের তাপ কাউকে বোঝানোর মতো শক্তিও নেই। ও ড্রেসিং টেবিলের ড্রয়ার খুঁড়ে হাত বাড়িয়ে ধীরে ধীরে একটা পুরনো ছবি বের করলো। ছবিটার দিকে তাকানোর সাথে সাথে ওর ভেতরের সমস্ত ক্ষোভ, কষ্ট আর অভিমান যেন উতলে উঠল। ছবিটা ওর হাতে ধরা, কিন্তু মনে হচ্ছে যেন ওর হৃদয়ের গভীর ক্ষতটাই হাতের মুঠোয় ধরে আছে। ছবির প্রতিটি ফ্রেম ওকে স্মরণ করিয়ে দিচ্ছে এক বিষাক্ত অতীতের কথা। মেহরাজের ঠোঁটের কোণে বিষাদ মাখা ফিসফিসানি আওয়াজ বেরিয়ে এলো, সব কিছু মিথ্যে, সব ফাঁকি দেয়। ওর চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল ছবিটার ওপর। সেই জল যেন ওর ভেতরের চাপা অভিমান আর দুঃখকে ছবির সাথে মিশিয়ে দিল। ওর মন বলছে, বারবার একটা কথাই বলছে, কেন কেন আমাকে এতটা একা করে দিয়ে চলে গেলে? আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম? ওর অক্ষি যুগল দিয়ে গল গল করে অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে। কষ্টের সাথে সাথে ওর ভেতরে জমে থাকা রাগও যেন ধীরে ধীরে জাগছে। ও ছবিটা শক্ত করে চেপে ধরল, যেন ওর সমস্ত দুঃখ আর রাগ ছবিটার দিকে ছুঁড়ে মারতে চায়। হঠাৎ দরজায় কড়া নাড়ানোর শব্দ হলো। সে কিছুটা চমকে উঠল। হাতের ছবিটা দ্রুত যথাস্থানে রেখে ড্রয়ারে তালা মেরে দিল। এক মুহূর্তেই থমকে দাঁড়িয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। একটু বিরতি নিয়ে শ্বাস টেনে ও দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দাঁড়িয়ে থাকা কাউকে দেখে ও চমকে উঠল। দরজা খুলতেই মেহনাজ একদম চমকে গেল। ওর সামনে কালো পোশাক পরিহিত 4 জন লোক দাঁড়িয়ে আছে, 2 জন পুরুষ আর 2 জন মহিলা। ওদের মুখে গাম্ভীর্য আর চোখে দৃঢ়তা। ওদের কাউকেই সে চেনে না। ওর চোখ মুখে জড়িয়ে আছে একরাশ বিস্ময়। আচমকা ওদের মধ্যে থাকা মীরা নামের মেয়েটা সামনে এগিয়ে এসে মেহনাজের হাত শক্ত করে চেপে ধরল। আকস্মিক এমন ঘটনায় মেহনাজ একদম ভরকে গেল। ওর মনে এক অজানা ভয়ের সঞ্চার হওয়া শুরু করল। মেহনাজ দ্রুত গতিতে ধাক্কা দিয়ে নিজের হাত সরিয়ে নিল। কিছুটা পিছিয়ে গিয়ে গলা শক্ত করে বলল, কারা আপনারা? এবারে ভেতরে ঢুকলেন কিভাবে? আর এটা কেমন ধরনের ব্যবহার? বলা নেই কওয়া নেই, হুটহাট করে হাত ধরে টানাটানি করছেন। ওর প্রতিবাদ দেখে ওদের মধ্যে থাকা ফয়সাল নামের একজন ইশারা করতেই বাকি 3 জন দ্রুত মেহনাজকে ঘিরে ধরল।
মীরা আর সুমি ওর হাত ধরে টানাটানি শুরু করলো। মেহনাজ নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ওদের শক্তির কাছে সে দুর্বল হয়ে পড়ছিল। মেহনাজ ওদের সাথে আর না পেরে চিৎকার করে উঠল, ছাড়ুন, আমাকে ছাড়ুন বলছি। এই মুহূর্তে যদি আপনারা এখান থেকে চলে না যান তাহলে আমি চিৎকার করব। আমার পরিবারের লোকজন এসে গেলে আপনাদের পরিণতি ভালো হবে না। কিন্তু ওর চিৎকারে ওদের কোনো রকম ভ্রুক্ষেপ করলো না। ফয়সাল চারপাশে তাকালো ওদের কেউ দেখছে কিনা তা নিশ্চিত হবার জন্য। মেহনাজ চিল্লাচিল্লি শুরু করে দিল। ফয়সাল বাকিদের উদ্দেশ্যে চাপা স্বরে বলে উঠল, দ্রুত ওকে চুপ করানোর ব্যবস্থা করো। মীরা ওর পেছনে লুকিয়ে রাখা রুমালটা বের করলো, তারপর সেটা চেপে ধরো মেহনাজের নাকে মুখে। মেহনাজের শরীর অস্থির হয়ে উঠল, সে আর নিঃশ্বাস নিতে পারছিল না, মাথা ঝিমঝিম করা শুরু করলো। ক্রমে ক্রমে তীব্র এক ঘোর ওকে গ্রাস করে নিচ্ছে। আস্তে আস্তে ওর চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। এক পর্যায়ে ওর শরীরটা অবশ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। 1 ঘন্টা পর মেহনাজ ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে অন্ধকার আর গুমোট পরিবেশ। মাথাটা খুব ভারী ভারী লাগছে ওর। ওর হাত আর পা নাড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারলো ওকে শক্ত করে চেয়ারে আটকে রাখা হয়েছে। মেহনাজ হেল্প হেল্প বলে চেঁচিয়ে উঠল, কিন্তু আশপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। রুমটা অনেকটা অন্ধকারে ছেয়ে আছে, তাই আশেপাশে ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। ভয়ে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মেহনাজ ভয়ার্ত চিত্তে আওড়ালো, এটা কোথায়? আমি এখানে কিভাবে এলাম? ওর মাথায় হাজারটা প্রশ্ন আসতে লাগলো। হঠাৎ রুমের আলো জ্বলে উঠল, সাথে সাথে ওর চোখ জোড়া আটকে গেল সামনের দিকে। ওর সামনে হাত পা আর মুখ বাঁকা অবস্থায় চেয়ারে একপাশে ফেলে পড়ে আছে তুহিন। ওর পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে তুহিনকে গান পয়েন্ট করে রেখেছে। মেহনাজের বুকের ভেতর কিছু একটা তীব্রভাবে কেঁপে উঠল। ওর চোখে মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ স্পষ্ট আকারে ফুটে উঠল। মেহনাজ তুহিন তুহিন বলে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু তুহিনের কোনো চেতনা নেই। ও চেয়ারের হাতল থেকে নিজের হাত জোড়া ছুটানোর জন্য বারবার জোর খাটাচ্ছে, কিন্তু চেয়ারের সাথে শক্ত দড়ি দিয়ে আবদ্ধ করা নিজের হাত জোড়া কিছুতেই ছুটাতে পারছে না। তখনই দরজার কাছ থেকে আওয়াজ ভেসে এলো, রিল্যাক্স, এত হাইপার হবার কিছু নেই, এটা তো মাত্র শুরু। কণ্ঠটা ওর শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করা মাত্রই মেহনাজ একদম থমকে গেল। ওর শরীরের ভেতর দিয়ে যেন শীতল স্রোতের মতো বয়ে গেল। ওর চোখ দুটো অবিশ্বাসে বড় হয়ে উঠল। মেহনাজ মুহূর্তের মধ্যেই চুপ হয়ে গেল। ওর মনের মধ্যে একরাশ ভয় আর শঙ্কা জেগে উঠল, কিন্তু ও দ্রুত নিজেকে সামলে নেবার প্রয়াস চালালো। মেহনাজ নিজের মনটাকে পুরোদমে স্থির করলো। মনের মধ্যে জোর এনে চাপা স্বরে বলল, না না, এ কিছুতেই হতে পারে না, এটা অসম্ভব। লোকটা দরজার দিক থেকে খুটখুট পায়ে শব্দ করে মেহনাজের সামনে এসে দাঁড়ালো। মেহনাজ চোখ তুলে তাকালো তার দিকে। পরনে তার ব্ল্যাক কমপ্লিট স্যুট, স্পাইক করা চুল, ফ্রেঞ্চ কাট দেয়া চাপ দাড়ি, হাতে ব্র্যান্ডের ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক শু, দেখতে যেন পুরাই ডার্ক চকলেট। লোকটাকে এমন কেউ নেই যে চেনে না, যাকে দেখলে মেয়েদের বুকের হার্টবিট বেড়ে যায়, যার মনোমুগ্ধকর চাহনি আর স্মার্টনেস মেয়েদের নজর কাড়ে, যার উপর ক্রাশ খেয়ে হামলে পড়ে মেয়েরা। কিন্তু ওকে দেখে মেহনাজের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম, কারণ ওর সামনে দণ্ডায়মান ব্যক্তিটি আর কেউ নয়, রাফসান মির্জা। ওকে দেখে মেহনাজের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মেহনাজ হতভম্বের তোড়ে চোখ গোল গোল তাকিয়ে আছে রাফসানের দিকে। ধোঁয়াশার এক তাণ্ডব চলছে ওর অন্তরিক্ষে। ওর কণ্ঠনালী থেকে বের হয়ে এলো থমথমে আওয়াজ, আপনি? রাফসান পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে মেহনাজের আরো কিছুটা নিকটে এসে দাঁড়ালো। রাফসানের ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি, আর কণ্ঠে জড়িয়ে আছে এক অদ্ভুত শীতলতা। ইয়েস মিস মেহনাজ, উই মেট এগেইন। তবে এবার খেলা হবে আমার নিয়মে, আর এই খেলায় তুমি এমন এক দুঃস্বপ্নের মুখোমুখি হবে যেখান থেকে পালানোর পথ খুঁজে পাওয়া তো দূরের কথা, শ্বাস নিতেও কঠিন হয়ে যাবে। রাফসানের কথা শুনে মেহনাজের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই মুহূর্তে কি করবে সে তার মাথা কাজ করছিল না। ও রাফসানকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে দ্রুত সামনে নিল। কণ্ঠের নিপাত জোর এনে বলল, কি ভাবছেন আপনি? আপনার এই হুমকিতে আমি ভয় পেয়ে যাব? কখনোই না। ভয় পাবার মতো মেয়ে আমি নই। জেলে কেউ শিক্ষা হয়নি আপনার, তাই না?
রাফসান চোখ মুখ বিকৃত করে আক্রমণাত্মক স্বরে বলল, খুব তেজ না তোর? আজ তোর সব তেজ আমি মাটিতে লুটিয়ে দেব। রাফসানের কথায় মেহনাজ বিন্দু মাত্র বিচলিত হলো না, উল্টো গর্জন দিয়ে উঠল, একদম উল্টাপাল্টা বলবেন না। আমাদেরকে এইখানে এনে এইভাবে আটকে রেখেছেন কেন? আর আমার তুহিনকে ছেড়ে দিন বলছি। মেহনাজের মুখে আমার তুহিন কথাটা একদমই সহ্য হলো না রাফসানের। হঠাৎ ওর মুখাবয়বের রূপ পরিবর্তন হয়ে ওর চোয়াল শক্ত হয়ে গেল। ও মেহনাজের দিকে ভ্রু কুঁচকে এমনভাবে তাকিয়ে আছে যেন তার চেহারাটাই এখন আগেওগিরির রূপ নিয়েছে। তার শিরায় শিরায় ক্রোধের ঢেউ খেলা করছে। মুহূর্তেই ওর চোখ দুটো রক্ত লাল হয়ে উঠল, যেন সেখান থেকে বিদ্ধ হতে পারে তীক্ষ্ণ শানিত শলাকা। খুব টান্না তোর ওর জন্য। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? যদি ট্রিগারে হালকা করে একটা চাপ দিয়ে এখানেই ওর গল্পের সমাপ্তি করে দেয়া যায়। রাফসানের কথা শুনে মেহনাজ আটকে উঠল ও কম্পিত গলায় শুধালো, এইসব কি বলছেন আপনি? ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। মেহনাজের চোখে যেন তুহিনের ক্ষতি হবার ভয় স্পষ্ট আকারে ফুটে উঠল, যা রাফসানের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। ওর আর সহ্য হলো না। ও আর নিজের রাগটাকে সামলাতে পারল না। রাফসান সজোরে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল মেহনাজের গালে। রাফসান মেহনাজের গালে দুটো শক্ত করে চেপে ধরল, ক্ষুরধার কণ্ঠে বলল, তোর হৃদয়ে ওর জন্য এত ভালোবাসা। শোন, তুহিনের নাম যদি আর একবারও তোর মুখে উচ্চারণ করিস না, তাহলে আজকেই হবে ওর জীবনের শেষ দিন। মেহনাজের চোখ জোড়া মুহূর্তেই ছলছল করে উঠল। তুহিনের ক্ষতির সম্ভাবনার ভয়ে ওর পুরো শরীর কেঁপে উঠল। শ্বাস ভারী হয়ে এলো ওর, বুকটা ধকধক করে কাঁপতে লাগলো। চোখের কোণে জমে থাকা অশ্রু গাল বেয়ে নিচে নামতে শুরু করলো। ঠোঁট কাঁপতে কাঁপতে সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো যেন আটকে গেল তার গলায়। অসহায়তার এক বিশাল ঢেউ আসছে পড়ল ওর হৃদয় পটে। মেহনাজ কেঁপে ওঠা কণ্ঠে ফিস ফিস করে বলল, না না প্লিজ, ওর কিছু করবে না। আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনার সব রাগ তো আমার ওপর। যা ইচ্ছা আপনি আমার সাথে করুন, তবু ওকে ছেড়ে দিন। মেহনাজের কথা শুনে রাফসানের ঠোঁটের কোণে এক ঠান্ডা বিষাদ হাসি খেলে গেল। তার চোখে এক ধরনের তৃপ্তি ঝিলিক দেখা দিল, যেন শিকারকে ফাঁদে ফেলতে পেরে শিকারী আনন্দিত। রাফসান ধীরে ধীরে মেহনাজের মুখের কাছে ঝুঁকল। তার কণ্ঠ শীতল, কিন্তু তাতে বিরাজ করে আছে এক ধরনের হিংস্র চাপা উত্তেজনা। তোমার এই ভীরু চোখ আর অসহায় মুখ দেখতেই তো আমি চাই। যদি তুমি ওর জীবন রক্ষা করতে চাও, তাহলে একটা কাজ করো, নিজের অহংকার আর তেজ আমার কাছে বিসর্জন দিয়ে দাও। আর আমি যা বলবো তোমাকে ঠিক সেটাই করতে হবে। মেহনাজের চোখে ভয় আর ব্যথা মিশে এক অজানা অনুভূতি জাগ্রত হলো। সে যেন নিজের অজান্তেই এই শর্ত মেনে নিতে প্রস্তুত হয়ে উঠল। মেহনাজ ভাঙা কণ্ঠে হাঁক ছাড়ল, বলুন আমাকে কি করতে হবে? রাফসানের চোখে বিজয়ী ভাব ফুটে উঠল। ওর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি লেগে আছে। একরাশ চতুরতা আর মুখাবয়বে স্পষ্ট হয়ে উঠল। ওর চোখে স্ফুটিত হলো এক নিষ্ঠুর আনন্দ। রাফসান মেহনাজের সামনে একটা কাগজ আর কলম রাখলো, বিদিষ্ট কণ্ঠে বলল, নাও, এই পেপারে একটা সাইন করে দাও। মেহনাজ অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে রাফসানের দিকে তাকালো। ওর কণ্ঠে জড়িয়ে আছে একরাশ বিস্ময়। কিসের পেপার এটা? রাফসান চক্ষুদয় ছোট করে সরু কণ্ঠে বলল, আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। কতটা শোনা মাত্রই মেহনাজ চমকে উঠল। হকচকানো দৃষ্টি নিয়ে তাকালো রাফসানের দিকে। ওর হাত পায়ে যেন ভূমিকম্প নামার অবস্থা হলো। একরাশ আতঙ্কের ছাপ ফুটে উঠল ওর চোখে মুখে। ও হতবিহ্বল স্বরে বলল, আরে আস্তে আস্তে, কান ফেটে যাবে তো। পরে সবাই তোমাকে কালার বউ বলে ডাকবে। প্লিজ বন্ধ করুন আপনার এইসব লেখামি। মানে কি এইসবের? হ্যাঁ, আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করব না। রাফসান সজোরে মাথা নাড়ালো। তা বললে তো চলবে না, বিয়ে তো তোমাকে করতেই হবে। মেহনাজ সরু কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, কখনোই না। রাফসান ভ্রু কুঞ্চন করে বাঁকা হাসল। ওকে, অ্যাজ ইউর উইশ।
কথাটা বলেই ও পিছনে থাকা নাহিদের দিকে তাকালো। নাহিদের মাথা বরাবর গান পয়েন্ট করে থাকা লোকটাকে গম্ভীর কণ্ঠে বলল, এই রিভলভারে যতগুলো গুলি আছে সবগুলো ওর মাথায় শুট করে দাও। কথাটা শুনেই মেহরাজের আত্মা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে ও চিৎকার করে উঠল, না না, এমন কিছু করবেন না প্লিজ। ও তো আপনার কোনো ক্ষতি করেনি। ওকে ছেড়ে দিন প্লিজ। ওকে, এই মুহূর্তে রেজিস্ট্রি পেপারে সাইন করে 3 কবুল বলে আমাকে বিয়ে করতে হবে, তবেই তুহিনের জীবন নিরাপদ থাকবে, তুহিন বেঁচে থাকবে কি থাকবে না এখন সেটা নির্ভর করছে তোমার উপর। মেহরাজ এইবার পড়ল অনেক বড় অসুবিধায়। এই মুহূর্তে ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওর পুরো পৃথিবী যেন থমকে গেছে। কোনো দিন যে ওকে এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। ওর চেতনার শক্তি প্রায় ম্লান হয়ে যাচ্ছিল। ও ঘোর এক ভাবনার জগতে তলিয়ে গেল। রাফসানের কথায় ওর ভাবনার ছেদ ঘটল। যাও, ওকে মেরে মাটি চাপা দিয়ে দাও। মেহরাজ আতঙ্কিত কণ্ঠে হাঁক ছাড়ল। আমি আপনার সাথে আছি, বিনিময়ে ওকে ছেড়ে দিন। রাফসান অষ্টপুটে ক্রূর হাসল। এই তো গুড গার্ল। রাফসান ওর 2 জন লোককে আদেশ দিল কাজীকে নিয়ে আসতে। ওরা ওর কথা মতো কাজী আনতে চলে গেল। মেহরাজের চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়াতে শুরু করলো। ও নিঃশব্দে অঝরে কেঁদে যাচ্ছে। ওর থুতনি দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওর চোখের পানি রাফসানের মনে এক প্রশান্তির দোলাচল বইয়ে দিচ্ছে। এক পরিতৃপ্তির ছোঁয়া খেলে বেড়াচ্ছে ওর পুরো অন্তরিক্ষে। ঠোঁট ওর বিজয়ের হাসি আর চিত্ত মাঝারে একটা প্রফুল্লতা। বর্তমান মেহরাজ এত সময় অতীতের কথা ভাবছিল, কিভাবে বখাটে লাফাঙ্গা ছেলেটা তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। শুধু বিয়ে করেই ক্ষান্ত হয়নি, লুটে নিয়েছে তার সর্বস্ব। কথাগুলো ভাবতেই ওর আরো বেশি কান্না পেল। ও হু হু করে ডুকরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ওর প্রচন্ড কাশি উঠে গেল। সেই মুহূর্তেই রাফসান দরজা খুলে ভেতরে প্রবেশ করল। মেহরাজকে এইভাবে কাশতে দেখেও উদ্বিগ্ন হয়ে পড়ল। ও দ্রুত এক গ্লাস পানি এনে ওর সামনে ধরল, কিন্তু মেহরাজ রাফসানের হাতে পানি খেতে নারাজ। যা দেখে রেগে যায় রাফসান, কিন্তু সেও ছাড়ার পাত্র নয়। মেহরাজের মুখটা চেপে ধরে নিজের দিকে করে নিয়ে পানি খাইয়ে দেয় মেহরাজকে। মেহরাজ পানিটা খেয়ে নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিল। মেহরাজের কাশিটা কমলেও রাগটা ক্রমাগত বেড়েই চলেছে। রাফসান মেহরাজের চুলের মুঠি ধরে হালকা করে মুখটা সামনে নিয়ে এলো। আমার সামনে এই অবস্থায় বসে থেকেও এত তেজ দেখাও কি করে? তুমি ভাঙবে তবু মচকাবে না, তাই না? রাফসানের কথায় মেহরাজ নিজের দিকে তাকায়। ওর গায়ে পাতলা একটা কম্বল জড়ানো, যা মেহরাজ এক হাত আঁকড়ে ধরে রেখেছে। মেহরাজ রাফসানের দিকে তাকিয়ে দেখলো ওর দৃষ্টিজোড়া মেহরাজের বুকে থাকা লাল তীরটার দিকে। মেহরাজ দ্রুত নিজেকে ঢেকে ফেলতে চাইল, কিন্তু তার আগেই রাফসান ওর হাত ধরে ফেলল। তারপর তিলটার মধ্যে গভীর চুম্বন দিয়ে উঠে পড়ে। মেহরাজ খানিকটা কেঁপে উঠল। ওর রাফসানকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু এক চুলও সরাতে পারল না। রাফসান চুম্বনের স্বাদ মিটিয়ে মেহরাজের থেকে খানিকটা সরে গেল। মেহরাজ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাফসানের দিকে। রাফসান মেহরাজের দিকে মুখ করে ঘোর লাগা কণ্ঠে বলল, দেখো, এভাবে আর বেশিক্ষণ বসে থাকো না, তাহলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। আর আমি একবার কন্ট্রোল হারিয়ে ফেললে কি হবে তা অবশ্যই তোমার জানা আছে। তাই তাড়াতাড়ি যাও, গোসল সেরে এসো, আমাদের আবার বের হতে হবে। মেহরাজ এতক্ষণ দাঁতে দাঁত চেপে ওর কথা শুনছিল। ওর কথা শেষ হতেই ক্রুদ্ধ চিত্তে আওড়ালো, আসছে, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমার যা সর্বনাশ করার তা তো কাল রাতেই করে দিয়েছিস। অচ্চর বেটা, রাক্ষস কোথাকার। মেহরাজের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাফসান ঠোঁট কামড়ে বলল, কি হলো? তুমি কি আমার সাথে একসাথে গোসল করতে চাইছো? রাফসানের কথা শুনে মেহরাজ ওর দিকে ভ্রু কুঁচকে তাকায়। রাফসান হালকা হেসে বলল, আচ্ছা বুঝেছি, তুমি যা চাইছো তাই হবে। কথাটা বলেই রাফসান মেহরাজকে কোলে তুলে নিল। মেহরাজ কিছুটা চেঁচিয়ে বাজখাই কণ্ঠে বলল, কি করছেন? কি ছাড়ুন, আমাকে ছাড়ুন। মেহরাজ হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। রাফসান বিরক্ত হয়ে ওকে জোরে এক ধমক মারল। চুপ! আর একবারও যদি হাত পা ছোড়াছুড়ি করো তাহলে গতকালকে রাতের ডোজটা
আবার শুরু হবে, আর এবার গতকালকের থেকেও দ্বিগুণ হারে শুরু হবে। রাফসানের কথা শুনে মেহনাজের চোখ যেন চড়ক গাছ। মেহনাজ শুকনো একটা ঢোক গিলল। ও আর একটা কথাও বলার সাহস পেল না। রাফসান মেহনাজকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়ালো। ঠান্ডা পানির ঝাপটা এসে ওর গায়ে পড়তেই সঙ্গে সঙ্গে মেহনাজ কেঁপে ওঠে। রাফসানের গলা জড়িয়ে ধরো। মেহনাজ কিছু বলার শক্তি পাচ্ছে না। ঠান্ডা পানির গতিবেগে ওর শরীর থরথরিয়ে কাঁপছে। রাফসান মেহনাজের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, শাওয়ার শেষ করার আগে যদি এখান থেকে বের হয়ে চেষ্টাও করো তাহলে পরবর্তীতে ঠান্ডা পানির গতিবেগ আরও বাড়বে। রাফসান মেহনাজকে কোল থেকে নামিয়ে ঠান্ডা পানি বন্ধ করে গরম পানি চালু করলো। গরম পানির স্পর্শে মেহনাজ কিছুটা স্বস্তি পেল, কিন্তু রাফসানের চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল, যা দেখে সে নিস্তব্ধ হয়ে গেল। প্রায় 15 মিনিট পর শাওয়ার শেষে রাফসান মেহনাজকে করে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। মেহনাজের পুরো শরীর এখনো থরথর করে কাঁপছে। রাফসান একটা টাওয়াল দিয়ে মেহনাজের লম্বা ভেজা চুলগুলো সুন্দর করে মুছে দিচ্ছে। চুল মোছা শেষে তোয়ালেটা এক পাশে রাখলো। রাফসানের চোখ পড়ল মেহনাজের নিচের ঠোঁটের ফোলা অংশের দিকে। রাফসান ওর ঠোঁটে আঙুল ছোঁয়াতে যাবে, তৎক্ষণাৎ মেহনাজ ওর মুখ ঘুরিয়ে ফেলল। রাফসান ড্রেসিং টেবিলের উপরে রাখা ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসলো। ওর গালে আলতো করে হাত দিয়ে ওর মুখটা রাফসানের দিকে ঘোরালো। বক্সটা খুঁড়ে ভেতর থেকে তুলা নিয়ে তাতে কিছুটা স্যাভডন ঢেলে মেহনাজের ঠোঁটের ক্ষতস্থানটা আলতো করে মুছতে শুরু করলো। মেহনাজের ঠোঁটটা হালকা জ্বালা করে উঠল। ও সামান্য কেঁপে উঠল। রাফসান মেহনাজের ঠোঁটে আলতো করে ফু দিচ্ছে আর স্যাভলন লাগিয়ে দিচ্ছে। স্যাভলন লাগানো শেষে রাফসান মেহনাজের ঠোঁটে সুন্দর করে যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। রাফসান ওর চোখের দিকে তাকিয়ে দেখলো ওর চোখ জোড়ায় রাগ এবং অভিমানের ছাপ স্পষ্ট, কিন্তু বিষয়টা ও তেমন একটা আমলেই নিল না। রাফসান ওর দিকে থেকে চোখ সরিয়ে উঠে দাঁড়ালো। আলমারি থেকে জাম কালারের একটা জামদানি শাড়ি বের করে ওর হাতে দিল। তারপর শান্ত কণ্ঠে বলল, এই শাড়িটা পরে নাও, এটা তোমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। মেহনাজ এক নজর শাড়িটার দিকে তাকালো। পুরো শাড়িটায় সুন্দর করে গোল্ডেন কালার জরি সুতার কাজ করা, বেস্ট এক্সপেন্সিভ কিছু স্টোন লাগানো শাড়ির বিভিন্ন জায়গায়। শাড়ির পায়েরটা জাম আর গোল্ডেন কালারের কন্টেস্ট করা, পুরো আঁচলে জরি সুতা আর স্টোন লাগানো, সব মিলিয়ে নজর করার মতো একটা শাড়ি। যে দেখবে নির্ঘাত তারই ভালো লাগবে। মেহনাজ শাড়িটাতে ভালো করে একবার চোখ বুলিয়ে দিল। পরক্ষণেই শাড়িটার থেকে চোখ সরিয়ে নিয়ে বিছানার উপর রাখলো। কিছু মুহূর্ত চুপ থেকে তীব্র কণ্ঠে বলল, আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি নিজে পরিয়ে দিব। মেহনাজ সাথে সাথেই প্রতিবাদ করলো। রকচটা কণ্ঠে বলল, না, আমি শাড়ি পরবো না। রাফসানের মুখ কঠিন হয়ে গেল। তার চোখে দৃঢ়তা ঝলসে উঠল। জোরে ধমক দিয়ে গম্ভীর গলায় বলল, একদম চুপ। একবার বলেছি না আমার কথার উপর কথা বলবে না, আমি যেটা বলেছি সেটাই হবে। মেহনাজ ভয়ে কথা বলার সাহস হারালো। রাফসান ধীরে ধীরে শাড়ি পরানোর কাজ শুরু করলো। রাফসান খুব সতর্কতার সাথে মেহনাজকে শাড়ি পরাচ্ছে, যেন ওর কোনো অসুবিধা না হয়। মেহনাজ একবার চোখ তুলে রাফসানের দিকে তাকালো। তার চোখের রাগের ছাপ এখনো স্পষ্ট, কিন্তু সেই সাথে মৃদু এক আশ্চর্য অনুভূতিও জন্ম নিচ্ছিল। হঠাৎ রাফসানের সাথে মেহনাজের চোখাচোখি হয়ে গেল। মেহনাজ দ্রুত ওর চোখের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। রাফসান ঠোঁট ভিড়িয়ে মৃদু হাসল। প্রায় অনেকক্ষণ চেষ্টার পর রাফসান শাড়ি পরানো শেষে একটা গভীর এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে এক ধরনের তৃপ্তি, যেন সে কোনো অসম্ভব কাজ শেষ করেছে। রাফসান বিমোহিত নয়নে মেহনাজের দিকে তাকিয়ে আছে। ওকে শাড়িটা এত সুন্দর লাগছে যে ওর মনে হচ্ছে যেন একটা জানা কাটা পরী তার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখে যেন ঘোর লেগে যাচ্ছে, কেমন একটা অস্থিরতা অনুভব করছে নিজের মধ্যে। মেহনাজ রাফসানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মেহনাজের এহেন কাণ্ডে রাফসানের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। হাতে সময় কম থাকায় ও বিষয়টাকে বেশি একটা গুরুত্ব দিল না।
রাফসান মেহনাজের হাত ধরে টেনে ওকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এনে দাঁড় করালো। মেহনাজ চুপ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার মনে এখনো রাগের দোলাচল চলছে, কিন্তু কোথাও এক অদ্ভুত প্রশান্তিও যেন জন্ম দিচ্ছে। হঠাৎ করে রাফসানকে কেন যেন ওর খুব কাছের আর খুব আপন মনে হচ্ছে, কিন্তু এমনটা হবার কারণ সে নিজেও জানে না। পর মুহূর্তে সে নিজেকে সামলে নিল ও চুল আঁচড়াতেই ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল চিরুনি নেওয়ার জন্য। হঠাৎ ওর চোখ জোড়া কিছু একটার দিকে থমকে গেল। মেহনাজ ড্রয়ারের ভেতর লাল রঙের একটা ডায়েরি দেখতে পেল। ডায়েরিটা লাল মসৃণ মলাটের ওপরে সুন্দর কিছু স্টিকার লাগানো, ঝলমলে চাঁদ, তারা, ছোট্ট একটা রঙিন প্রজাপতি আর এক কোণায় ফুটে থাকা গোলাপের স্টিকার, যেন ভালোবাসার আবেগ দিয়ে সাজানো এক ছোট্ট পৃথিবী। কোণায় সোনালি রঙের পাতলা নকশা, হালকা ঝিলমিল করা কিছু তারার ছোঁয়া, আর ঠিক মাঝখানে হস্তলিখিত নামের কিছু অস্পষ্ট ছাপ। এক অদ্ভুত অনুভূতি গ্রাস করল ওর মেহনাজের মনকে। অজানা এক অনুভূতি ওর বুকের মাঝে ঢেউ তুলল। ওর মস্তিষ্কে বিচরণ করছে কোনো এক অস্পষ্ট স্মৃতির উপস্থিতি। মেহনাজ ডায়েরিটার দিকে হাত বাড়াতে যাবে, তৎক্ষণাৎ একটা শক্ত হাতের বাধা পড়ল ওর হাতের অগ্রভাগে। ও সূক্ষ্ম নেত্রে পাশ ফিরে তাকালো। ওর পাশে দণ্ডায়মান হয়ে আছে রাফসান। ওর চোখ জোড়া দৃঢ়তার সাথে মেহনাজের দিকে নিবদ্ধ হয়ে আছে। কণ্ঠে ওর জড়িয়ে আছে অপ্রতুল তীব্রতা। এই ড্রয়ারে হাত দিয়েছো কেন তুমি? রাফসানের কণ্ঠের এমন তীব্রতা মেহনাজকে বিস্মিত করল। মেহনাজ কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা ডায়েরির জন্য কেন এত রাগ, যা সম্পূর্ণই অপ্রত্যাশিত। মেহনাজ রাফসানের হাত ছুঁড়ে ফেলে দিয়ে ওর হাতটা থেকে সরিয়ে নিল। জলদ গম্ভীর ঘুরে এক বাক্যে শুধালো, সরি। মেহনাজের মুখে জড়িয়ে আসা আষাঢ়ি মেঘ রাফসানের আঁখি যুগলে অনাবদ্ধ হয়ে ধরা দিল। মেহনাজ মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলো, তার আগেই রাফসান ওর হাত নিজের মুষ্টিবদ্ধে আবদ্ধ করলো। মেহনাজ তবুও পিছন ফিরে চাইল না, ও সামনের দিকেই মুখ ঘুরিয়ে রেখেছে। হাত ছোটানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে অনবরত। রাফসান ওর হাতের শক্তি প্রয়োগ করলো, একটানে মেহনাজকে নিয়ে এলো ওর বক্ষে। আচমকা হ্যাচকা টানে মেহনাজ ভারসাম্য হারল। খামছে ধরল রাফসানের স্বরের গলদেশ। কিছু চুল এলোমেলো হয়ে ছুঁয়ে আছে মেহনাজের কপালের অগ্রভাগে। রাফসানের ওর হস্তের আঙুলদ্বয় ধারা চুলগুলো সরিয়ে কানের কাছে গুঁজে দিল। মেহনাজের মুখে বিরক্তির রেখা স্ফুটিত হয়ে আছে, কিন্তু রাফসানের নজর সেই দিকে নিরুদ্বেগ। মেহনাজ কিছু বলার নিমিত্তেই ওর রুষ্ট যোগল কিঞ্চিত ফাঁক করল। রাফসান তৎক্ষণাৎ বাদ সাধল, এখন আর কোনো কথা নয়, পরে কথা বলার অনেক সময় পাবে। এখন রেডি হয়ে নাও, দ্রুত আমাদেরকে বের হতে হবে। মেহনাজ কিছু একটা বলতে যেও বলতে পারল না। ঠোঁটে আসা কথাটা ওর কণ্ঠে আটকে গেল। মেহনাজের অক্ষি যুগলে জিজ্ঞাসু দৃষ্টি আর মনে প্রশ্নের জটলা। লোকটাকে যেন সে বুঝে উঠতে পারছে না। ক্ষণে ক্ষণে যেন তার অবয়ব পরিবর্তিত হতে থাকে। রাফসানকে কেমন যেন বিস্ময়কর মানব লাগছে ওর নিকট, যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন রহস্যের শিকড় জড়িয়ে আছে। ওর মনে চলছে ঘোর এক ভাবনার দোলাচল। রাফসানের ভারী কণ্ঠে ওর ভাবনার ঘোর ভাঙল। কি হলো, রেডি হচ্ছ না যে? আচ্ছা, তুমি কি কোনোভাবে আমার হাতে রেডি হতে চাইছো? মেহনাজ ঠোঁট উল্টে তাকালো রাফসানের দিকে, বিরক্তি নিয়ে মনে মনে বলল, আমার বই গেছে তোর মতো হনুমানের হাতে রেডি হতে, রাক্ষস কোথাকার। মেহনাজ নিজের ভাবনায় মশগুল। রাফসানের কথা ওর চেতনার বাহিরে চলে গেল। সুযোগ সন্ধানী রাফসান ওর দিকে তাকিয়ে ওষ্ঠপুটে বাঁকা হাসল। ঠিক আছে বেবি, তোমার কষ্ট করতে হবে না, আমি না হয় তোমাকে রেডি করে দিচ্ছি, ওয়েট। কথাটা বলেই রাফসান ওর দিকে এগিয়ে যেতে পা বাড়ালো। মুহূর্তের মধ্যে মেহনাজ লাফ দিয়ে পেছন ছুটল। মেহনাজ আর চোখে একবার পরখ করে নিল রাফসানকে। রাফসানের ঠোঁটের কোণে এখনো বাঁকা হাসি লেগে আছে। মেহনাজ তড়িঘড়ি করে রেডি হতে শুরু করলো। 15 মিনিট পর মেহনাজ নিজেকে সম্পূর্ণরূপে রেডি করে নিয়েছে। বেশি একটা সাজেনি সে। চোখে হালকা কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো সুন্দর করে খোপা করা, আর শাড়ির আঁচলটাকে হালকা একটু কুচি উঠিয়ে কাঁধের কাছে সেফটি পিন দিয়ে আটকে রেখেছে, যার ফলে আঁচলের ফাঁক দিয়ে মেহনাজের মেদহীন চিকন প্যাটটা হালকা দেখা যাচ্ছে। রাফসানের এই জিনিসটা ঠিক হজম হলো না। এটা কেমন আঁচল তোলা হলো?
মেহরাজ একবার নিজেকে আয়নায় দেখে নিল, সবই তো ঠিক আছে, তাহলে লোকটা কেন এমন করছে? মেহরাজ ওর কথার পাত্তা দিল না, নিজের মতো বেরিয়ে যেতে উদ্গ্রীব হলো। রাফসান পেছন থেকে এক ঝটকায় তার হাতে হাত দিয়ে তাকে থামিয়ে দিল। মেহরাজ ঘুরে তাকালো, রাফসানের মুখশ্রী জুড়ে রাগের অভিব্যক্তি ফুটে আছে। রাফসান মেহরাজের আঁচলের দিকে হাত বাড়াতেই ও পিছিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল, কি করছেন কি এটা আপনি? রাফসানের ঠোঁটে আঙুল ঠেকিয়ে ওকে ইশারা করে থামিয়ে দিল। চুপ, কোনো কথা নয়, এখানে চুপচাপ দাঁড়াও। আমি আপনার কথা শুনতে বাধ্য। মেহরাজ পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই রাফসানের শক্ত হাতটা উঠে গেল ওর গাল বরাবর। রাফসান কটমট চোখে তাকিয়ে আছে মেহরাজের দিকে, ওর চোখে যেন রাগের অগ্নিকুণ্ডলী ফুটে আছে। মেহরাজ ভয়ে আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে গুটিসুটি মেরে দাঁড়ালো। রাফসান ওর আঁচলের সেফটি পিনটা খুলে আঁচলটা পেটের দিক থেকে নিচে নামিয়ে দিল, তারপর সুন্দর করে সেফটি পিনটা সেট করে দিল ওর কাঁধ বরাবর। এইবার একদম পারফেক্ট আছে। থাপ্পড় মেরে বলছে পারফেক্ট? তোর মুন্ডু আছে, হনুমান গন্ডার রাক্ষস কোথাকার। কথায় কথায় খালি ঠাস ঠাস করে থাপ্পড় মারা, মনে হয় যেন এটা আমার গাল নয়, সরকারি রাস্তা, যখন ইচ্ছা হবে তখনই মারবে। কথাগুলো মনে মনে বলল মেহরাজ। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে পড়লো। রাফসান ড্রাইভিং সিটে বসে আছে আর মেহরাজ বসা তার পাশে। ওদের মধ্যে পিনপতন নীরবতা চলছে, কারোর মুখে কোনো কথা নেই। মেহরাজ জানালার বাইরে হালকা মাথাটা বের করে রেখেছে, বাইরের মৃদু বাতাস এসে ওর গায়ে হালকা করে আষ্টে পড়ছে। কপালের সামনে কিছু চুল এলোমেলো হয়ে লেপটে পড়েছে। কোন একটা গভীর ভাবনা যেন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। রাফসান ড্রাইভ করছে আর একটু পর পর আর চোখে মেহরাজকেই দেখছে। ওর মন গহীনে স্ফুরিত হলো কিছু প্রখর ভাবনা। তোমার প্রতি কঠোর হতে চেয়েও কেন আমি কঠোর হতে পারছি না? কেন বারবার আমার মন তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে? যে প্রতিশোধের বীজ আমার মনে বপন করা আছে, আমি কেন পারছি না সেই প্রতিশোধ নিতে? কেন তোমার সরল চোখ আর নিষ্পাপ মুখশ্রীটা আমাকে বারবার তোমার দিকে টানে, ভুলিয়ে আমার প্রতিশোধের কথা? কথাগুলো ভাবতে ভাবতে ওর গাড়িটা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। গাড়ি থেকে নামো, আমরা এসে গেছি। রাফসানের কথায় মেহরাজের ধ্যান ভঙ্গ হলো। ও কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল, কিন্তু নামার পরও সামনের দিকে তাকিয়ে একদম শকড হয়ে গেল। মেহরাজ ওর মামা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও এক নজর রাফসানের দিকে তাকালো। রাফসানের ঠোঁটের কোণে কেমন যেন এক অদ্ভুত হাসি লেগে আছে, যা দেখে মেহরাজ কিছুটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চিত্তে আওড়ালো, হঠাৎ এখানে কেন এলো? ওর মনে আবার উল্টোপাল্টা কিছু চলছে না তো? মেহরাজের মনের ভাষা ওর চোখে ফুটে উঠল, যা বুঝতে রাফসানের বেগ পেতে হলো না। রাফসানের কণ্ঠে নমনীয়তা বিরাজমান। এত ভয় পাওয়ার কিছু নেই, সব মেয়েরাই বিয়ের পরে বাবার বাড়িতে আসে, তাই ভাবলাম তোমাকেও তোমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে যাই। এখন আর ভাবনা চিন্তা না করে ভিতরে চলো। রাফসানের কথায় মেহরাজ মন গহীনে প্রশান্তি ফিরে পেল। ওর ভেতর থেকে স্বস্তির এক নিঃশ্বাস আহরিত হলো। ও ধীর পায়ে এগিয়ে চলল বাড়ির দিকে। রাফসান মেহরাজের পিছে পিছে হাঁটছে। ও হাঁটতে হাঁটতে পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে দিল। দোতলা বিশিষ্ট বাড়িটায় পুরানোতার একটা ছাপ স্পষ্ট আকারে ফুটে উঠেছে। তারপরও ভীষণ সুন্দর লাগছে বাড়িটাকে দেখতে। বাড়ির চারিপাশে বিভিন্ন রকমের ফুল গাছ সহ বাহারি রকমের লতা পাতা আঁকড়ে ধরে আছে বাড়িটাকে। বাড়ির চারপাশ ঝকঝকে তকতকে করে পরিষ্কার করা, এতটুকু ধুলো ভারী বা ময়লার চিহ্ন পর্যন্ত নেই। বাড়ির সামনের দিকে খুব সুন্দর করে খোদাই করে ডিজাইন করা, যা বাড়ির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। হঠাৎ রাফসানের চোখ আটকে গেল বাড়ির এক কর্নারে। বাড়ির এক কর্নারে ঝুলছে মাঝারি সাইজের একটা দোলনা, যেটা প্রাকৃতিক উপাদান দিয়ে সাজানো। দোলনার চারপাশে হালকা সবুজ পাতা এবং ছোট ছোট ফুলের গাছগুলো সাজানো, যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে। দোলনার উপর এক টুকরো রোদ এসে পড়েছে, বাতাসের মৃদু দোলায় সেটি সামান্য দুলছে। সবকিছু পাল্টে গেলেও দোলনাটা সেই আগের দিনের মতোই আছে, এতটুকু পাল্টায়নি। দোলনাটা ওকে যেন হাতছানি দিয়ে ডাকছে,
রাফসান সন্তর্পণে এগিয়ে গেল সেই দিকে। পিতলের চেইন ধরে সামান্য ঝাঁকিয়ে দেখল দোলনাটা এখনো আগের মতোই মজবুত আছে। সে চেইন ধরে ভারসাম্য বুঝে নিয়ে আস্তে করে বসার অংশে বসল। সে পিঠের অংশে হেলান দিল আর 2 হাত রাখলো চেনে। রাফসান ওর আখির জোড়া বন্ধ করো। মুহূর্তের মধ্যেই ওর হৃদয় পটে স্মৃতির এক দোলাচল জাগ্রত হতে শুরু করো। ওর হৃদয় গহীনে জেগে উঠেছে একরাশ অমলিন স্মৃতি। সময়ের সাথে বয়ে যাওয়া স্রোতের মতোই অতীতের কিছু মুহূর্ত তার মনে ঝলক দিয়ে যাচ্ছে। হৃদয়ের অলিন্দে যেন কোথাও এক চাপা ব্যথা কিলবিল করছে। ও আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। দ্রুত গতিতে পরিত্যাগ করল সেই স্থান।